গতকাল জ্যোতিষী বলল তোর ছেলের সাথে তোর বিয়ে হবে এবং আজ ছেলে বলল মা জ্যোতিষী যা বলেছে তা আমিই বলিয়েছি। গ্রামের বিখ্যাত জ্যোতিষীর কাছে হাত দেখাতে গিয়েছিলাম। সে আমার হাত দেখে অদ্ভুত কথা বলল। তোমার ভাগ্যে আরেকটা বিয়ে আছে গু। আমি বললাম কিভাবে? আমার স্বামী তো মারা গেছে কি? সে বলল তোমার ছেলের সাথে তোমার বিয়ে হবে গু। আমি চমকে উঠলাম। এ কি বলছেন? সে বলল গ্রহণক্ষত্র তাই বলছে গু। ঘরে ফিরে ছেলেকে সব বললাম। সে হাসতে লাগল। আমি বললাম হাসছিস কেন? সে বলল মা জ্যোতিষী সত্যি বলেছে গু। আমি অবাক হলাম। মানে? সে বলল আমি জ্যোতিষীকে এসব বলতে বলেছি। আমার মাথায় যেন বজ্রপাত হল। তুই? সে বলল হ্যাঁ মা। আমি চাইছিলাম তুমি বুঝো যে আমরা একসাথে থাকার কথা গু। আমি বললাম তুই পাগল? সে বলল জ্যোতিষকে টাকা দিয়েছি যেন সে তোমাকে বোঝায়। মা আমি তোমাকে ভালোবাসি। গ্রহণক্ষত্র আমাদের পক্ষে জ্যোতিষীর কথাগুলো মাথায় ঘুরছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রোহিণী দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর স্নিগ্ধা। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। স্নিগ্ধা 10 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আজকের গল্পটি একদমই ভিন্ন। আমার ছেলে রাহুলের এই অদ্ভুত আচরণের পিছনে লুকিয়ে আছে এক রহস্যময় পারিবারিক ইতিহাস। আসলে আমাদের পরিবারে একটি প্রাচীন রহস্য রয়েছে যেটি প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে রাখা হয়েছে। রাহুল যখন জ্যোতিষীর সাথে কথা বলছিল তখন সে আসলে আমাদের বংশের এক গোপন রহস্যের কথা বলছিল। আমাদের পূর্বপুরুষরা ছিলেন রাজবংশের গোপন ধনভাণ্ডারের রক্ষক। সেই ধনভাণ্ডারের সন্ধান পেতে হলে পারিবারিক একটি বিশেষ আচার অনুষ্ঠান করতে হয়। রাহুল সেই আচারের কথাই বলছিল যেটাকে সাধারণ মানুষ বিয়ে বলে মনে করে। আমার দাদি একদিন আমাকে বলেছিলেন রোহিণী, আমাদের বংশে এক বিশেষ ক্ষমতা আছে। কিন্তু সেটা কেবল মা আর ছেলের মিলিত শক্তিতেই জাগ্রত হয়। তখন আমি কিছুই বুঝিনি। কিন্তু আজ রাহুলের কথা শুনে সব স্পষ্ট হয়ে গেল। রাহুল বলল মা তুমি কি জানো আমাদের ঘরের নিচে একটা গুপ্ত কক্ষ আছে? সেখানে রয়েছে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া অসংখ্য স্বর্ণমুদ্রা আর রত্নভাণ্ডার। আমি অবাক হয়ে বললাম কি বলছিস তুই? সে বলল জ্যোতিষী আসলে আমাদের পূর্বপুরুষদের একজন। সে আমাকে স্বপ্নে দেখা দিয়ে সব বলেছে গু। এরপর রাহুল আমাকে ঘরের একটি পুরাতন আলমারির পিছনে নিয়ে গেল। সেখানে একটি গোপন সুইচ ছিল। সুইচটি চাপতেই মেঝেতে একটি গোপন দরজা খুলে গেল। নিচে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখলাম বিশাল একটি ভূগর্ভস্থ কক্ষ। দেয়াল জুড়ে অসংখ্য প্রাচীন চিত্রকর্ম আর মূর্তি। কক্ষের মাঝখানে একটি পাথরের বেদি। বেদির উপর একটি প্রাচীন গ্রন্থ। রাহুল বলল মা এই গ্রন্থে লেখা আছে আমাদের বংশের ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা ছিলেন মহাশক্তিধর তান্ত্রিক। তারা বিশেষ মন্ত্রের সাহায্যে অদৃশ্য শত্রুদের হাত থেকে রাজ্যের ধন রক্ষা করতেন। গ্রন্থটি খুলে দেখলাম সেখানে আমাদের বংশতালিকা লেখা। আমার নামও রয়েছে। রাহুলের নামও। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল সেখানে লেখা আছে যে আমার আর রাহুলের মিলিত শক্তিতেই এই গুপ্ত ধনভাণ্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। রাহুল বলল মা জ্যোতিষী যে বিয়ের কথা বলেছিল সেটা আসলে একটি বিশেষ তান্ত্রিক আচার। এই আচারের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের সাথে যোগাযোগ করতে পারব এবং তাদের রেখে যাওয়া গুপ্ত জ্ঞান আর সম্পদের সন্ধান পাবগু। আমি বললাম কিন্তু এটা তো স্বাভাবিক নয় কি? রাহুল বলল মা আমাদের বংশে কিছুই স্বাভাবিক নয়। আমরা সাধারণ মানুষ নই। আমাদের রক্তে রয়েছে প্রাচীন যুগের তান্ত্রিকদের শক্তিগু। হঠাৎ করেই গুপ্ত কক্ষটি একটি নরম আলো উদ্ভাসিত হয়ে উঠল। দেয়ালের চিত্রকর্মগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করল। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। রাহুল আমার হাত ধরে বলল মা ভয় পেজো না। এটা আমাদের পূর্বপুরুষদের আত্মার উপস্থিতি গু। তখনই দেয়াল থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল। রোহিণী তোমার সময় এসেছে। তুমি আমাদের বংশের রক্ষাকর্তা। রাহুল তোমার সহায়ক। তোমাদের দুজনের মিলিত শক্তিতেই আমাদের 1000 বছরের গুপ্ত সম্পদ আর জ্ঞানভাণ্ডার উদ্ধার হবে গু। কণ্ঠস্বরটি আরও বলল কিন্তু সাবধান। আমাদের শত্রুরাও এই সম্পদের খোঁজে রয়েছে। তারা যুগ যুগ ধরে আমাদের বংশকে ধ্বংস করার চেষ্টা করছে। তোমাদের এই আচার সম্পন্ন করতে হবে পূর্ণিমার রাতে।
তবেই আমাদের সম্পূর্ণ শক্তি তোমাদের মধ্যে সঞ্চারিত হবে গে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু এই আচারটা কি? কণ্ঠস্বরটি বলল, এটা একটি বিশেষ মন্ত্রতন্ত্রের আচার। তোমাদের দুজনকে একসাথে বিশেষ মন্ত্র পাঠ করতে হবে এবং প্রাচীন যন্ত্রের মাধ্যমে আমাদের আত্মার সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। এই প্রক্রিয়াকেই সাধারণ মানুষ বিয়ে বলে মনে করবে, কিন্তু আসলে এটা একটি অতিপ্রাকৃত শক্তি আহরণের পদ্ধতি গু। রাহুল বলল, মা, আমি এজন্যই জ্যোতিষীকে দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানতাম তুমি এই সত্যটা সহজে গ্রহণ করতে পারবে না গি। পরের দিন থেকেই আমাদের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতের বেলা ঘরে অদ্ভুত আওয়াজ, দিনের বেলা ছায়ের মতো কোনো অস্তিত্বের উপস্থিতি। রাহুল বলল, মা, আমাদের শত্রুরা টের পেয়ে গেছে। তারা জানে আমরা আমাদের পূর্বপুরুষদের সাথে যোগাযোগ করেছি। একদিন রাতে আমি দেখলাম একটি কালো ছায়া আমাদের ঘরে ঢুকে স্নিগ্ধার দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। রাহুল দৌড়ে এসে একটি বিশেষ মন্ত্র পড়তে শুরু করল। সাথে সাথেই কালো ছায়াটি অদৃশ্য হয়ে গেল। রাহুল বলল, মা, সময় শেষ হয়ে আসছে। আগামী পূর্ণিমার রাতেই আমাদের এই আচার সম্পন্ন করতে হবে। নইলে আমাদের শত্রুরা আমাদের সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে দেবে। পূর্ণিমার রাতে আমরা গুপ্ত কক্ষে নামলাম। রাহুল প্রাচীন গ্রন্থ থেকে বিশেষ মন্ত্র পড়তে শুরু করল। আমিও তার সাথে মন্ত্র পাঠ করলাম। হঠাৎ করেই পুরো কক্ষটি উজ্জ্বল আলো ভরে গেল। আমাদের চোখের সামনে ভেসে উঠল আমাদের পূর্বপুরুষদের ছবি। তারা আমাদের আশীর্বাদ করলেন এবং বললেন, এখন তোমরা আমাদের পূর্ণ উত্তরাধিকারী। এই গুপ্ত ধনভাণ্ডার আর জ্ঞান তোমাদের। কিন্তু মনে রেখো, এই শক্তি কেবল সৎ কাজেই ব্যবহার করবে। আচার শেষ হতেই দেয়ালের একটি অংশ সরে গেল। সেখানে দেখলাম অসংখ্য স্বর্ণমুদ্রা, মণিমুক্তা আর প্রাচীন শাস্ত্রের ভাণ্ডার। কিন্তু সবচেয়ে বড় পাওয়া ছিল একটি বিশেষ ক্ষমতা। এখন আমি আর রাহুল দুজনেই বিপদের আগাম খবর পেয়ে যেতে পারি। আমরা মানুষের মনের কথা বুঝতে পারি। এমনকি ভবিষ্যতের কিছু ঘটনাও দেখতে পাই। রাহুল বলল, মা, এখন আমি বুঝেছি কেন জ্যোতিষী ওই কথাগুলো বলেছিল। আসলে তিনি আমাদের পূর্বপুরুষদের আত্মার প্রতিনিধি হয়ে কথা বলেছিলেন। তিনি জানতেন এই বিশেষ আচারের মাধ্যমেই আমরা আমাদের প্রকৃত শক্তি পাবগু। পরের দিন থেকে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমরা গ্রামের মানুষদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারি। আমাদের বিশেষ ক্ষমতার জন্য মানুষ আমাদের কাছে আসে। কিন্তু আমরা সবসময় মনে রাখি যে এই শক্তি কেবল মানুষের কল্যাণের জন্যই ব্যবহার করতে হবে। স্নিগ্ধাও ধীরে ধীরে আমাদের বংশের এই বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে উঠছে। সে এখন স্বপ্নে ভবিষ্যতের ঘটনা দেখতে পায়। আমার স্বামী সুদীপও এখন আমাদের এই রহস্য জানে এবং সে আমাদের সহায়তা করে। এভাবেই আমাদের পরিবারে লুকিয়ে থাকা 1000 বছরের পুরাতন রহস্য উদ্ঘাটিত হল। যেটাকে প্রথমে মনে হয়েছিল একটি অদ্ভুত আর অস্বাভাবিক প্রস্তাব, সেটাই আসলে ছিল আমাদের বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্য। আজও মাঝে মাঝে রাহুল আমাকে বলে, মা, ভালো হয়েছে যে আমি জ্যোতিষীর সাহায্য নিয়েছিলাম। নইলে হয়তো আমরা কখনোই আমাদের পূর্বপুরুষদের এই অমূল্য উপহার পেতাম না। আমিও এখন বুঝতে পারি যে কিছু কিছু জিনিস প্রথম দেখায় যেমন মনে হয়, আসলে তার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। আমাদের এই গল্পটি শুনে হয়তো অনেকেই অবাক হবেন। কিন্তু পৃথিবীতে এমন অনেক পরিবার আছে যাদের রয়েছে বিশেষ ক্ষমতা আর গোপন ইতিহাস। আমরা ভাগ্যবান যে আমরা আমাদের সেই ইতিহাস খুঁজে পেয়েছি এবং আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া শক্তি আর জ্ঞানের অধিকারী হয়েছি। এখন আমি আর রাহুল মিলে গ্রামের মানুষদের সেবা করি। আমাদের বিশেষ ক্ষমতা দিয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করি। মানুষ আমাদের খুব সম্মান করে এবং আমাদের কাছে তাদের সব সমস্যার সমাধান খুঁজতে আসে। রাহুল এখনও মাঝে মাঝে হাসতে হাসতে বলে, মা, মনে আছে তুমি প্রথমে কত ভয় পেয়েছিলে? আমি হেসে বলি, হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারছি সব কিছুই একটা কারণে হয়েছিল। এভাবেই আমাদের পরিবারের এই রহস্যময় অভিযান একটি সুখের সমাপনী পেয়েছে। কিন্তু এই সব ঘটনার মাঝেও আরও বড় একটি রহস্য লুকিয়েছিল। একদিন আমি গুপ্ত কক্ষে নামতে গিয়ে দেখলাম যে সেখানে আরও একটি গোপন দরজা রয়েছে। রাহুল বলল, মা, এটা আমিও আগে লক্ষ্য করিনি। আমরা সেই দরজাটি খুলতেই দেখলাম আরও বিশাল একটি কক্ষ। সেখানে রয়েছে একটি প্রাচীন মানচিত্র। মানচিত্রটি দেখে বুঝলাম এটি আমাদের গ্রাম আর আশপাশের এলাকার। কিন্তু এতে দেখানো হয়েছে যে আমাদের বাড়ি থেকে শুরু করে গ্রামের বিভিন্ন স্থানে আরও অনেকগুলো গুপ্ত কক্ষ রয়েছে। মানচিত্রে লেখা আছে যে এই সব কক্ষে রয়েছে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া বিভিন্ন ধরনের জ্ঞান আর সম্পদ। রাহুল উত্তেজিত হয়ে বলল, মা, মানে আমাদের পুরো গ্রামটাই একটা বিশাল গুপ্ত ভাণ্ডার। আমি বললাম, কিন্তু এত বড় একটা রহস্য এতদিন কেউ জানো না কিভাবে?
তখনই আমরা শুনতে পেলাম মানচিত্রের নিচ থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। মনে হচ্ছিল কেউ যেন খোঁড়াখুড়ি করছে। আমরা আওয়াজের উৎস খুঁজতে গিয়ে দেখলাম যে মানচিত্রের নিচেই একটা লোহার ঢাকনা রয়েছে। সেটা খুলতেই দেখলাম একটা সুড়ঙ্গ পথ। রাহুল বলল, মা, মনে হচ্ছে এই সুড়ঙ্গ দিয়ে পুরো গ্রামে যাওয়া যায় গো। আমরা টর্চ নিয়ে সুড়ঙ্গ পথে নামলাম। সুড়ঙ্গটা অনেক লম্বা আর জটিল। বিভিন্ন দিকে অনেকগুলো শাখা। কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা বড় ঘরে পৌঁছালাম। সেখানে দেখলাম অসংখ্য প্রাচীন মূর্তি আর পাথরের ভাস্কর্য। দেয়ালে লেখা রয়েছে আমাদের বংশের পূর্ণ ইতিহাস। পরে জানলাম যে আমাদের পূর্বপুরুষরা কেবল তান্ত্রিকই ছিলেন না, তারা ছিলেন একটি গোপন সংস্থার সদস্য যারা রাজার গুপ্ত সম্পদ রক্ষা করতেন। হঠাৎ করেই হোলঘরে আলো জ্বলে উঠল। আমরা দেখলাম একজন বয়স্ক লোক আমাদের দিকে এগিয়ে আসছেন। তিনি বললেন, রোহিণী, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। তিনি বললেন, ভয় পেজো না। আমি তোমার পরদাদার ভাই। আমার নাম হরিহরণ দাস। আমি এই গুপ্তস্থানের রক্ষক। হরিহরণ কাকা বললেন, আমি জানতাম একদিন তুমি এখানে আসবে। তোমার ছেলে রাহুল ঠিক পথেই তোমাকে পরিচালিত করেছে। তিনি আরও বললেন, কিন্তু তোমাদের এখনও অনেক কিছু জানার বাকি। এই গুপ্তস্থানগুলো কেবল আমাদের পরিবারের সম্পদ নয়, এটা পুরো দেশের ঐতিহ্যের একটা অংশও। তিনি আমাদের দেখালেন একটা বিশাল লাইব্রেরি। সেখানে হাজার হাজার প্রাচীন পুঁথি আর গ্রন্থ। তিনি বললেন, এই সব বইয়ে রয়েছে প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া জ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, রসায়ন, গণিত, সব কিছুর অমূল্য তথ্য। রাহুল অবাক হয়ে বলল, কিন্তু এত বড় একটা সম্পদ লুকিয়ে রাখা হল কেন? হরিহরণ কাকা বললেন, কারণ বিদেশি শাসকরা এই সব জ্ঞান ধ্বংস করে দিতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষরা তাই এগুলো গোপনে রক্ষা করেছেন। হরিহরণ কাকা আরও বললেন, এখন সময় এসেছে এই জ্ঞানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার। কিন্তু সাবধানে। এখনও এমন অনেক শক্তি রয়েছে যারা এই জ্ঞান নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তিনি আমাদের বললেন যে আমাদের এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমাদের এই প্রাচীন জ্ঞানগুলো সঠিক মানুষদের কাছে পৌঁছে দিতে হবে। পরের কয়েক সপ্তাহ আমরা হরিহরণ কাকার সাথে এই গুপ্ত লাইব্রেরিতে সময় কাটালাম। তিনি আমাদের শেখালেন কিভাবে প্রাচীন পুঁথিগুলো পড়তে হয়। রাহুল খুব দ্রুত শিখে ফেল। সে এখন সংস্কৃত আর পালি ভাষা পড়তে পারে। আমিও ধীরে ধীরে শিখছি। একদিন হরিহরণ কাকা আমাদের বললেন, তোমাদের এখন অন্য গুপ্ত কক্ষগুলোতেও যেতে হবে। সেখানে আরও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আমরা মানচিত্র অনুসরণ করে প্রথমে গেলাম গ্রামের পুরাতন মন্দিরের নিচে। সেখানে পেলাম একটা বিশাল ভেষজ উদ্যান। সেখানে রয়েছে এমন সব গাছপালা যেগুলো এখন পৃথিবীতে বিরল। হরিহরণ কাকা বললেন, এই গাছগুলো থেকে তৈরি ওষুধ দিয়ে এমন সব রোগের চিকিৎসা করা যায় যেগুলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অসাধ্য। আমরা দেখলাম সেখানে একজন বয়স্ক মহিলা এই গাছগুলোর যত্ন নিচ্ছেন। তিনি আমাদের দেখে বললেন, আহ, তোমরাই রোহিণী আর রাহুল। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তিনি পরিচয় দিলেন যে তিনি আমাদের পরিবারেরই একজন। তার নাম কমলা দেবী। তিনি এই ভেষজ উদ্যানের রক্ষক। কমলা দিদি আমাদের শেখালেন কিভাবে বিভিন্ন গাছপালা থেকে ওষুধ তৈরি করতে হয়। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষরা এই পদ্ধতিতে এমন সব ওষুধ বানাতেন যেগুলো দিয়ে ক্যান্সার, হার্টের রোগ, ডায়াবেটিস সব কিছুর চিকিৎসা সম্ভব। রাহুল জিজ্ঞাসা করল, তাহলে এই জ্ঞান এতদিন লুকিয়ে রাখা হল কেন? কমলা দিদি বললেন, কারণ এই ওষুধের ব্যবসা করে অনেক বড় বড় কোম্পানি কোটি কোটি টাকা আয় করে। আমাদের এই প্রাচীন পদ্ধতি প্রকাশ পেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। পরের দিন আমরা গেলাম গ্রামের স্কুলের নিচের গুপ্ত কক্ষে। সেখানে পেলাম একটা বিশাল মানমন্দির। সেখানে রয়েছে এমন সব যন্ত্রপাতি যেগুলো দিয়ে খুব নিখুঁতভাবে গ্রহণক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। সেখানে আরেকজন বয়স্ক ব্যক্তি আমাদের স্বাগত জানালেন। তার নাম পণ্ডিত রামকানাই দাস। তিনিও আমাদের পরিবারের একজন। পণ্ডিত মশাই আমাদের দেখালেন কিভাবে প্রাচীন পদ্ধতিতে জ্যোতিষ গণনা করতে হয়। তিনি বললেন, আধুনিক জ্যোতিষীরা যেভাবে ভবিষ্যৎ বলেন সেটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। আমাদের পূর্বপুরুষদের পদ্ধতিতে জ্যোতিষ গণনা করলে শতভাগ নিখুঁত ফলাফল পাওয়া যায়। তিনি আমাদের শেখালেন কিভাবে গ্রহণক্ষত্রের প্রভাব দেখে মানুষের ভবিষ্যৎ বলা যায়। রাহুল খুব আগ্রহ নিয়ে সব কিছু শিখছিল। সে বলল, মা, মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আধুনিক বিজ্ঞানীদের চেয়েও অনেক এগিয়ে ছিলেন। আমিও এই সব দেখে অবাক হচ্ছিলাম। পণ্ডিত মশাই বললেন, হ্যাঁ, প্রাচীন ভারতে বিজ্ঞানের যে উন্নতি হয়েছিল সেটা আজকের দিনেও অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যায় আধুনিক বিজ্ঞানকে। একদিন আমরা গেলাম গ্রামের পুকুরের নিচের গুপ্ত কক্ষে।
সেখানে দেখলাম একটা বিশাল ল্যাবরেটরি। সেখানে রয়েছে ধাতু গলানোর চুল্লি, বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ আর অদ্ভুত সব যন্ত্রপাতি। সেখানে আমাদের সাথে দেখা হলো বিজ্ঞানী নারাজন দাসের সাথে। তিনিও আমাদের পরিবারের একজন প্রাচীন রসায়নবিদ। নারাজন কাকা আমাদের দেখালেন কিভাবে সাধারণ ধাতু থেকে সোনা তৈরি করা যায়। তিনি বললেন, এটাকে বলে রসায়নবিদ্যা। আমাদের পূর্বপুরুষরা এই পদ্ধতিতে যে কোনো ধাতু থেকে সোনা বানাতে পারতেন। রাহুল অবাক হয়ে বলল, তাহলে তো আমরা অনেক ধনী হতে পারি। নারাজন কাকা বললেন, না বাবা, এই জ্ঞান স্বার্থের জন্য ব্যবহার করা যাবে না। এটা কেবল জ্ঞান অর্জনের জন্য। তিনি আমাদের আরও দেখালেন কিভাবে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে এমন ওষুধ তৈরি করা যায় যেগুলো মানুষের আজু বাড়ায়। তিনি বললেন, আমাদের পরিবারের সবাই এই ওষুধ খায় বলেই আমরা এত দীর্ঘজীবী। আমি লক্ষ্য করলাম যে হরিহরণ কাকা, কমলা দিদি, পণ্ডিতমশাই আর নারাজন কাকা সবার বয়স অনেক বেশি হলেও তাদের শরীর খুবই সুস্থ আর শক্তিশালী। এভাবে কয়েক মাস ধরে আমরা একের পর এক গুপ্ত কক্ষ আবিষ্কার করতে থাকলাম। প্রতিটি কক্ষে পেলাম বিভিন্ন ধরনের প্রাচীন গান। একটি কক্ষে পেলাম সঙ্গীত আর নৃত্যের গুপ্ত পদ্ধতি। সেখানে এমন সব বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো বাজালে মানুষের মানসিক অসুখ সেরে যায়। আরেকটি কক্ষে পেলাম প্রাচীন স্থাপত্যবিদ্যার নমুনা। সেখানে দেখানো হয়েছে কিভাবে এমন ভবন তৈরি করতে হয় যেগুলো ভূমিকম্প আর ঝড়ঝঞ্ঝায়ও ক্ষতিগ্রস্ত হয় না। রাহুল এতসব জ্ঞান অর্জন করে এখন একজন পণ্ডিত ব্যক্তিতে পরিণত হয়েছে। সে এখন গ্রামের মানুষদের বিভিন্ন সমস্যার সমাধান করে দেয়া। কেউ অসুস্থ হলে সে ভেষজ ওষুধ দিয়ে চিকিৎসা করে। কারও ভবিষ্যৎ জানার প্রয়োজন হলে সে নিখুঁত জ্যোতিষ গণনা করে দেয়া। এমনকি কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে সে বিশেষ সঙ্গীতের মাধ্যমে তার চিকিৎসা করে। আমিও এখন অনেক কিছু শিখেছি। আমি এখন বিভিন্ন ভেষজ ওষুধ তৈরি করতে পারি। গ্রামের মহিলারা আমার কাছে এসে তাদের স্বাস্থ্য সমস্যার সমাধান চায়। আমি তাদের প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা করি। এর ফলে গ্রামে ডাক্তারের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে। স্নিগ্ধাও এখন আমাদের এই প্রাচীন গানে আগ্রহী হয়ে উঠেছে। সে ছোট থেকেই এই সব বিষয় শিখছে। আমার স্বামী সুদীপও এখন আমাদের সাথে এই কাজে যুক্ত। তিনি গুপ্ত কক্ষগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। এভাবেই আমাদের পুরো পরিবার এখন একটা বিশেষ মিশনে কাজ করছে, প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া জ্ঞান সংরক্ষণ করা আর সঠিক মানুষদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এই সব করতে গিয়ে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। কিছু স্থানীয় প্রভাবশালী লোক আমাদের এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারা ভেবেছে আমরা কোনো গুপ্ত সম্পদের সন্ধান পেয়েছি আর সেটা নিজেদের কাছে রেখে দিতে চাই। কিছু ধর্মীয় নেতাও আমাদের বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে আমরা যা করছি সেটা ধর্মের বিরুদ্ধে। কিন্তু হরিহরণ কাকা আমাদের সাহস দিয়েছেন। তিনি বলেছেন, এই সব বাধা আমাদের পূর্বপুরুষদের সময়েও ছিল। কিন্তু তারা হার মানেননি। তোমাদেরও হার মানা উচিত নয়। তিনি আমাদের বলেছেন যে আমাদের এই কাজের গুরুত্ব অপরিসীম। এই প্রাচীন জ্ঞান যদি হারিয়ে যায় তাহলে মানবজাতির একটা বিশাল ক্ষতি হবে। এখন আমরা পরিকল্পনা করছি এই প্রাচীন জ্ঞানগুলো লিপিবদ্ধ করে রাখার। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন এই জ্ঞান পায়। রাহুল বলেছে যে সে এই সব বিষয়ে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। সেখানে প্রাচীন ভারতীয় জ্ঞানবিজ্ঞানের উপর গবেষণা হবে। আমিও চাই এই ভেষজ চিকিৎসা পদ্ধতি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক। আজকের দিনে যখন আধুনিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মানুষ কষ্ট পাচ্ছে, তখন এই প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি খুবই কার্যকর হতে পারে। এভাবেই আমাদের জীবনে এক বিপ্লবাত্মক পরিবর্তন এসেছে। যেটা শুরু হয়েছিল জ্যোতিষীর একটা অদ্ভুত কথা দিয়ে, সেটাই আজ আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন বুঝতে পারি যে কোনো কিছুই এমনিতে হয় না। সব কিছুর পেছনেই একটা গভীর অর্থ থাকে। আর সবচেয়ে বড় কথা হল, এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করেছে। আমরা এখন শুধু মাছেলে নই, আমরা একসাথে একটা মহৎ উদ্দেশ্যে কাজ করা সহযোগী। এই অনুভূতি সত্যিই অন্যরকম।